হ্যালো এভরিওয়ান, জার্মানি মিউনিখ শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনারা আমাকে ভুলে যান নাই। তো প্রতিবারই বলি যে কন্টিনিউ করার চেষ্টা করবো, বাট দিন শেষে আসলে হয়ে ওঠে না, বাট স্টিল আমি চেষ্টা করে যাচ্ছি। তো হোপফুলি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা আজকে চারটা প্রবাস জীবনের আনসার্টেনিটি নিয়ে কথা বলবো। যেহেতু আমার প্রবাস জীবনের প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, আমি জার্মানিতে বসবাস করছি প্রায় 5 বছর ধরে। তাই মোটামুটি বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সে পড়ছি, বিভিন্ন জিনিস ফেস করছি। তো সেই ঘটনাগুলো পরিক্রমায় আমি যেটা তুলে ধরতে চাই সেটা হলো যে আমাদের এই প্রবাস জীবনের আমার পার্সোনাল ওপিনিয়নে চারটা কোন আনসার্টেনিটি কাজ করে, যেটা আসলে আমাকে মাঝে মাঝেই ট্রিগার করে। আমি চিন্তা করি, আচ্ছা আমি কি এই জিনিসটা ঠিক করতেছি কিনা। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো যারা প্রথম আমার চ্যানেলে তাদেরকে বলে নেওয়া ভালো, আমার নাম হলো জয় জেমস কস্তা। আমি হলো জার্মানিতে বসবাস করি, মিউনিকে বসবাস করি প্রায় 5 বছর ধরে। আমি এখানে একটা স্কলারশিপ নিয়ে এসেছিলাম। আমি এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক থেকে মাস্টার্স করেছি এবং তারপরে হলো আমি এখন একটা জব করছি ফুল টাইম। আমার কোম্পানির নাম হলো কালসা আইস মাইক্রোস্কোপি। তো আমরা মোটামুটি বেশ ভালো বড় একটা জার্মান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এই তো। আর আমি চেষ্টা করি আমার চ্যানেলে মোটামুটি জার্মান জীবনযাপন এবং জার্মানিতে পড়াশোনার ক্ষেত্রে ভিডিওগুলো নিয়ে আপলোড করা। বাট এখন আস্তে আস্তে ফ্লোটা কমে গেছে, জাস্ট বিকজ অফ আমাদের যে জার্মানিতে যে ভিসার ইস্যুটা বা ভিসা এখন বর্তমানে যে স্লো পর্যায়ে আছে। তো আমার কাছে মনে হয় না ইটস আ রিয়েলি গুড ডেস্টিনেশন টু লিভ ইন অর রিয়েলি গুড ডেস্টিনেশন টু কাম হিয়ার। সো দ্যাটস ওয়াই আমি এখন ভিডিওটা দেওয়া কমাই দিচ্ছি, বাট কন্টিনিউ করে যাচ্ছি। হোপফুলি ইন দ্য নিয়ার ফিউচার যদি এটা ওভারকাম করা যায় তাহলে হয়তো ব্যবসাটা আরও রমরম হবে। লাইক ব্যবসা বললাম জাস্ট বিকজ অফ মাই মোটিভেশন, লাইক রাইট। যদি মানুষজন না দেখে তাহলে আসলে ভিডিও করে খুব একটা বেশি মজা পাওয়া যায় না। ওকে, তো প্রবাস জীবনের প্রথম আনসার্টেনিটিটা যেটা হলো সেটা হলো যে জব আনসার্টেনিটি। আমার কাছে যেটা মনে হয়, কারণ আপনি যখন প্রবাস জীবনে আসবেন তখন প্রথমেই আপনার যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আমি ওখানে গিয়ে পড়াশোনা করব, ওর আপনি পড়াশোনা করার শেষে আমি জব করবো, রাইট। জবটা আমার মোটামুটি মেইন টার্গেট থাকে। আমি যতটুকু আমার আশেপাশের মানুষজনের ধারণা থেকে বুঝতে পারি, জবটাই বেশিরভাগ মুখ্য থাকে। কারণ হলো জব যদি এখানে করতে পারেন, দ্যাটস ইওর ফাইনাল গোল, যে আমি একটা ভালো জব পাবো, এখানে ভালো স্যালারি পাবো, দেন মাই লাইফ উইল গ্রো, আমার লাইফটা আরও ভালো হবে। সো এগুলোই আমরা মোটামুটি চিন্তা করি। বাট এখানে জবের আনসার্টেনিটিটা অনেক অনেক বেশি। তো প্রথমত তো জব পাওয়ার আনসার্টেনিটি একটা কাজ করে, রাইট। আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমরা হলো বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের যে বেসিক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দ্যাট মাইট নট বি গুড এনাফ ফর গেটিং আ জব হিয়ার ইন জার্মানি, রাইট। তো আপনাদের আমাদের আমি তো এটা বলতে পারি যে বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম এটা মোরলেস এত বেশি ভালো না, মানে খুবই খারাপ বলতে গেলে। আমাদের বেসিক, আমি যদি রুয়েট কথাও চিন্তা করি, লাইক প্রথম সারির ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর কথাও চিন্তা করি, সেখানেও আমি আমার পার্সোনাল, আমি যেহেতু আমি কুয়েটে পড়াশোনা করছি, আমার পার্সোনাল অভিমত আমাদের ওখানে খুব একটা বেশি ভালো পড়াশোনা হয় না। সো আমাদের বেসিক প্রচণ্ড দুর্বল। সো এই বেসিক নিয়ে আসলে জার্মানির ভেতরে বা যে কোনো জায়গায় যান না কেন, আমেরিকা যান অথবা অস্ট্রেলিয়া যান, ওই সব জায়গায়, যেসব জায়গায় মনে করেন ডেভেলপ নেশন, ওই সব জায়গায় যেখানে আমরা যাই সেখানে আসলে আমাদের এই বেসিকটা এনাফ না। তো আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনার স্কিলটাকে ইমপ্রুভ করা যায় কিনা, সো ইমপ্রুভ করার পরে আপনি জব পাবেন। আপনার জার্মানির কথা যদি চিন্তা করেন, তারপর ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তো অবশ্যই কাজ করে। তো সব মিলায় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো জব পাওয়ার আনসার্টেনিটিটা অনেক অনেক হাই এখানে। সেকেন্ড পর্যায়ে আমি যদি বলি, মানে হলো এই জবের আনসার্টেনিটির মধ্যে আরেকটা পর্যায়ে আসে, সেটা হলো যে জব চলে যাওয়ার আনসার্টেনিটি, রাইট। আপনি যদি ইউএসএর কথা চিন্তা করেন, ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন, সেখানে দেখবেন যে জব চলে যাওয়ার প্রবাবিলিটি 50-50, মানে জব যখন ইচ্ছা তখন চলে যেতে হবে। লাইক ধরেন 1 সপ্তাহ নোটিশে আপনার জব চলে গেল, রাইট। আপনি যদি জার্মানির কথাও চিন্তা করেন, জার্মানির বর্তমান ইকোনমিক সিচুয়েশনে জব কিন্তু অনেক লে অফ হচ্ছে। তো এটা মোটামুটি যে কোনো সময় লে অফই যদি হয়, সেই সময়ে আমার মনে হয় যে প্রবাসীদের একটা জাম ধুকধুক করে অলওয়েজ, এই আনসার্টেনিটিটা কাজ করে। যেমন আমারও আনসার্টেনিটি কাজ করে অলওয়েজ, যে আমার জব কখন চলে যাবে, বিকজ আমার এই জবটার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট। আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আমার হলো ফিউচার গোলস ডিপেন্ডেন্ট, আমার হয়তো সুখ ডিপেন্ডেন্ট, আমার চলাফেরা ডিপেন্ডেন্ট। তো এই জব পাওয়ার আনসার্টেনিটিটা যেমন থাকে, জব চলে যাওয়ার আনসার্টেনিটিটাও অনেক বেশি থাকে। তো আমি 1 নাম্বার পজিশনে অলওয়েজই এইটা রাখবো, সেটা হলো যে জবের আনসার্টেনিটি, জব পাওয়া এবং জব চলে যাওয়া। সো আমার মোটামুটি এটা বুঝাতে পারছি যে প্রবাস জীবনের মেইন একটা যদি আনসার্টেনিটি থাকে প্রবাসীদের, সেটা হলো যে জব পাওয়ার এবং জব চলে যাওয়ার। সো আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট, তারপর হলো আপনার এগুলো নিয়ে মানসিক প্রস্তুতি থাকা খুবই খুবই জরুরি। এবং জব পাওয়ার জন্য যেসব বেসিক স্কিলস দরকার, সেই সব বেসিক স্কিলসগুলো আমার মনে হয় যে প্রথম থেকে রপ্ত করে নেওয়া উচিত। আপনার নিজ ফিল্ডে, লাইক যেমন ধরেন আপনি যদি আর্টসের ফিল্ডে হন, তাহলে আর্টসের ফিল্ডে আপনার সেই সাবজেক্ট রিলেটেড
কোনো জবের ক্ষেত্রে আপনার কী কী প্রয়োজন হতে পারে, রাইট? কোনো সফটওয়্যার লাইক এইচআরে যদি যান তাহলে আপনার কী ধরনের সফটওয়্যার নাড়াচাড়া করতে হতে পারে সেগুলো নিয়ে একটু মাথা ব্যথা করা, অথবা ধরেন যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক বেশি বাড়ানো, যেহেতু আর্টসের সাবজেক্টে আপনার মানুষের সাথে কমিউনিকেশন খুব বেশি হবে, তো এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করা। আই থিঙ্ক এই আনসার্টেনিটিটা একদিক দিয়ে ভালো এবং একদিক দিয়ে খারাপ। একদিক দিয়ে ভালো ইন আ সেন্স যে আপনাকে হয়তো গ্রোতে হেল্প করবে, আপনাকে হয়তো পুশ করবে ভিতর থেকে, যেটা করো 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 করো। আবার খারাপ ইন আ সেন্স যে আপনার একটা মেন্টাল প্রেশার অলওয়েজ কাজ করে, লাইক আনসার্টেনিটি মিনস অ্যাকচুয়ালি একটা মেন্টাল প্রেশার অলওয়েজ। 2 নম্বর যেটা হলো সেটা হলো যে ভিসা আনসার্টেনিটি, রাইট? দেখেন, প্রবাস জীবনে আমাদের সবসময় মানে আমার কাছে যেটা মনে হয় যে দ্বিতীয় সেকেন্ড আনসার্টেনিটি হলো আমাদের ভিসা আনসার্টেনিটি। আপনার চুন থেকে পান খসলে কোনো না কোনো কিছু হলে দেখা যাচ্ছে যে আপনার ভিসা ক্যান্সেল করে আপনারে পাঠিয়ে দিবে। অ্যান্ড আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে ভিসা এভাবে আপনার মনে করেন রিজেক্ট ইন আ সেন্স যে ধরেন যে আপনি আসছেন এখানে বসবাস করতেছেন, বাট কোনো একটা ছোটো কারণে বা কোনো একটা রিজনে আপনি ফেসে গেছেন অ্যান্ড আপনার ওখানে আপনাকে ভিসাটা ক্যান্সেল করে দিয়ে আপনাকে ডিপোর্ট করে দিছে, তারপরে কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউরোপের এই কান্ট্রিগুলোতে খুব একটা বেশি আসার সুযোগ পাবেন না। তো একটা ভিসা আনসার্টেনিটি কাজ করে। আবার অন্য দিক দিয়ে ভিসা আনসার্টেনিটির কথা যদি চিন্তা করেন যে আপনি গভর্নমেন্ট যদি চায় যে কোনো সময় আপনাকে যে কোনো সুতা ধরাই আপনি বাইক করে দিতে পারবে, মানে জার্মানির যে গভর্নমেন্ট বা যে ইউএসের যে গভর্নমেন্ট যে কোনো কিছু, মানে লাইক এটা তো ওদের দেশ, তো ওদের দেশে ওরা নিজেদের নিয়ম বানায়। তো এখন যদি বলে যে আমরা আসলে কথার কথা ধরে নিচ্ছি, জার্মান গভর্নমেন্ট বললো যে আমরা বাংলাদেশের একটা মানুষও জার্মানির ভিতরে রাখতে চাই না, এখন আপনি তো কিছু বলতে পারবেন না। এখন আপনি হিউম্যানিটেরিয়ান বা মানবাধিকার যে কর্মী হিসেবে হয়তো আওয়াজ তুলতে পারেন, বলতে পারেন যে এটা তো উচিত না, এটা তো উচিত না, বাট তারা যদি ল পাস করে, সংসদে যদি ল পাস হয়, তাহলে আপনি কিছু বলতেও পারবেন না, রাইট? তো তারা আমাকে ভিসা বাই করে দেবে। ইভেন এমনও হতে পারে যে ধরেন আপনি সিটিজেনশিপ পাইছেন জার্মান, এবং আফটার এ সার্টেন টাইম একটা ধরেন যে ফার রাইট একটা দলের একটা ইনভলভমেন্ট আসলো, বা ফার রাইট একটা 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 দল দেখা গেল যে সংসদে জয়ী হলো, তারা এসে বললো যে আমরা যতগুলো ইমিগ্রেন্টস আছে ইমিগ্রেন্টদের সবার ন্যাশনালিটি বাতিল করে দিলাম। হইতেই পারে, তখন কিন্তু আপনার ভিসা রিস্ট্রিক্ট হয়ে গেল, হইতেই পারে এখন, কারণ ন্যাশনালিজম এখন আস্তে আস্তে মুভমেন্টটা আরও আস্তে আস্তে বাড়তেছে, মানুষের মধ্যে ক্ষোভ কাজ করতেছে, জবের একটা আনসার্টেনিটি কাজ করতেছে। জার্মানির পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, ইভেন আপনি ইউএসএও চিন্তা করেন, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তো মোরলেস সিচুয়েশন সব জায়গায় ওভারঅল একই রকম। তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে ভিসা আনসার্টেনিটিটা প্রবাস জীবনে অনেক বড় একটা আনসার্টেনিটি, যেটা আসলে আপনাকে অলওয়েজ মেন্টাল প্রেশারই দিবে, যেটা আসলে ভালো হওয়ার কিছু তেমন নাই। অলওয়েজ মেন্টাল প্রেশারে থাকতে হবে, লাইক ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ভিসার এক্সটেন্ড করতে হবে, মানে ভিসা অফিসারকে আমাকে এই জিনিসগুলো দেখাইতে হবে, হোয়াট ইফ এই জিনিসগুলো দেখায় আমার না হয়, হোয়াট ইফ তার মন মেজাজ খারাপ থাকে। তো অনেক অনেক জিনিস কাজ করে এই ভিসা আনসার্টেনিটির উপর। তো আমার মনে হয় সেকেন্ড যদি প্রবাস জীবনের ভিসা মানে কোনো আনসার্টেনিটি থাকে, সেটা হলো অবশ্যই ভিসা আনসার্টেনিটি, এইটার উপরই আসলে আপনার অনেক কিছু ডিপেন্ড করে। লেটস টক অ্যাবাউট নাম্বার 3 নম্বর যে জিনিসটা আমি মনে করি সেটা হলো যে সেভিংসের আনসার্টেনিটি। ওয়েল দেখেন, বাংলাদেশিদের একটা ভুল ধারণা আছে মানে হলো যে কেউ যদি বিদেশে থাকে, প্রবাসে থাকে, তার মানে হলো তার প্রচুর টাকা। এটা আসলে একটা দিক থেকে কিন্তু আসলে ভুল আমি কেন বলি আপনাকে বলি। ধরেন আপনি বাংলাদেশে যদি 1.5 লাখ টাকার একটা জব করেন, কথার কথা 1.5 লাখ টাকার জব যদি আপনি করেন, 1.5 লাখ টাকার জবে 1.5 লাখ টাকা ধরে নিলাম যে আপনি বেশ ভালো হাই রেঞ্জেরই জব করেন। 1.5 লাখ টাকার জবে আপনার মনে করেন ধরেন যে ট্যাক্স টুক্স বাদ দিয়েও আপনার যদি 1,20,000 টাকার মতো ধরেন থাকে, এখন 1,20,000 টাকা আপনি যদি ধরেন যে ঢাকায় যদি জব করেন, ঢাকার মনে করেন যে রেন্ট আপনার আপনি ধরেন 25 থেকে 30,000 টাকা, কথার কথা 25 থেকে 30,000 টাকা, মানে হলো আপনার 90,000 টাকা থাকতেছে। আপনার ছেলে পেলে, আপনার ধরেন সন্তান আছে, আপনার বউয়ের সব কিছু মিলাইয়া খরচপাতি হিসেবে ধরো আরও 50,000 ধরলাম, 80,000 চলে গেল। লেটস সে সব মিলে 80,000-এর মধ্যে আপনি কমপ্লিট করতে পারতেছেন, অ্যান্ড দেন আপনার আরও থাকতেছে লেটস সে 40,000 টাকা। 40,000 টাকা কথার কথা ধরে নিলাম 400 ইউরো আপনার সেভিংস। এই 400 ইউরো সেভিংস কিন্তু জার্মানির পার্সপেক্টিভেও হয় না। আমি ইউএস এর কথাও জিজ্ঞেস করছি, ইউএস এর ফ্রেন্ডদেরকেও জিজ্ঞেস করছি, তাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে, মানে সেভিংসের একটা আনসার্টেনিটি অনেক কাজ করে। কারণ কি আমি আপনাকে বলে বুঝাই। দেখেন, এখানে রেন্ট বেশি, এখানে লিভিং কস্ট বেশি, আপনার তুলনামূলক আপনার বেতনটা হয়তো বেশি থাকতেছে, বাট এখানকার ট্যাক্সও বেশি। জার্মানিতে যেমন আমি যদি বলি যে জার্মানিতে মোরলেস আপনি যদি একটা ফুল টাইম জবও করেন, আপনার 38 থেকে শুরু করে আপ টু 50% পর্যন্ত ট্যাক্স যেতে পারে, মানে ট্যাক্সের মধ্যে ওই হেলথ ইন্স্যুরেন্স সব কিছু মিলাই আর কি। তো ওই টাকাটা যদি আপনি ডিডাক্ট করে ফেলেন, তাহলে দিন শেষে আপনার
অনেক কম টাকায় হাতে পাবেন আপনি। এটার উপর আমার একটা ভিডিও আছে ট্যাক্সের উপর, আপনি যদি চান তাহলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে কোনো একটা জায়গায় দিয়ে দেবো, আপনি দেখে নিন। তো ট্যাক্স আপনি ধরেন যে 48 বা 40,000 যদি আপনি বেতন পান, ইউরো যদি বেতন পান, তাহলে দিন শেষে আপনার হাতে কত টাকা থাকে সেটা আপনাকে দেখাই দেবে। দেখেন এখানে যেমন টাকা বেশি, ঠিক তেমন আপনার রেন্টও বেশি, লিভিং কস্টও বেশি, হেলথ ইন্স্যুরেন্সের কস্টও বেশি, ইভেন আপনি যে কোনো কিছু করতে চান, একটা মুভি দেখতে যান কস্ট বেশি, আপনি কোনো কিছু ফার্নিচার কিনতে যান কস্ট বেশি। মানে একটা ধরেন প্লাম্বার কোনো একটা জায়গায় ধরেন যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আপনার বেসিন টেসিনের কিছু একটা নষ্ট হয়ে গেছে, আপনি যদি ঠিক করতে যান প্রচুর কস্ট। তো দিন শেষে আমার যেটা মনে হয় সেটা হলো যে সেভিংসের আনসার্টেনিটি অনেক বেশি কাজ করে। অ্যাটলিস্ট জার্মানিতে তো আমি যতটুকু বুঝি সেভিংসের আনসার্টেনিটি অনেক বেশি কাজ করে। আমি যতজনের সাথে কথা বলে শুনছি তাদের সেভিংস আসলে খুব একটা বেশি হয় না। ইভেন আমি ইউএসের কথাও চিন্তা করি, ইউএসের আমার বন্ধুরা তারাও খুব একটা বেশি সেভিংস যে করতে পারে এমন না। তারা ইভেন দেখা যাচ্ছে যে মাস্টার কার্ড অথবা ধরেন যে ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে ওরা টাকা তুলে রাখছে, ওই টাকাটা দিয়ে চলাচল করতেছে, রাইট? তো দিন শেষে সেভিংসের আনসার্টেনিটি আমার মনে হয় 3 নাম্বার বিগেস্ট ফ্যাক্টর, যেটা খুবই হাই লেভেলে আমার মনে হয় কাজ করে। কারণ দিন শেষে দেখেন, আপনি যদি সেভিংসের আনসার্টেনিটিটা সরাইতে পারেন তাহলে কি হবে, তাহলে আপনার ধরেন যে উপরে যখন জবের আনসার্টেনিটি যখন থাকবে, ধরেন জব চলে গেল, তখন আপনার ওই সেভিংসের আনসার্টেনিটিটা আপনার ওটার ব্যাকআপ দিবে। এখন যদি ধরেন যে জবের আনসার্টেনিটি তো আছেই, তার মধ্যে আবার যদি সেভিংসের আনসার্টেনিটিও থাকে, দ্যাট মিনস আপনি ডবল বিপদে। তো এই জন্য সেভিংসের আনসার্টেনিটিটা আমার মনে হয় 3 নাম্বার বিগেস্ট আনসার্টেনিটি ইন প্রবাস লাইফ, রাইট? তো আমার মনে হয় এইসব নিয়েও আপনাদের একটু মাথা ব্যথা করা উচিত। আপনাদের এই লাইফটা কেমন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো হোপফুলি এগুলা নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ার্ড হবেন এবং প্ল্যান করবেন যে কীভাবে কী করা যায়। আমি যেটা চিন্তা করি, অ্যাটলিস্ট আপনার 3 থেকে 6 মাসের আপনার পুরোপুরি সেভিংস রাখা উচিত চলার জন্য প্রবাস জীবনে। এটা আপনার সার্টেন রাখা উচিত, আদারওয়াইজ যে কোনো বিপদে আপদে আপনার ঝামেলা হতে পারে। তারপরে ভিসার আনসার্টেনিটি তো বললামই, আপনার যে কোনো সময় জব চলে গেলে আবার জার্মানিতে দেখা যাচ্ছে যে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে জব না পাইলে আপনাকে চলে যেতে হবে। সো অনেক ফ্যাক্টর আছে। সো এই আনসার্টেনিটিগুলো বেশ মেন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করে আমার মনে হয়। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কাজ করে সেটা হলো আপনার ইমোশনাল আনসার্টেনিটি। দেখেন ইমোশনাল আনসার্টেনিটি তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি এটাকে 2টা ভাগে ভাগ করি জেনারেলি। সেটা হলো যে এক হলো আপনি যেই দেশে আছেন সেই দেশের মানুষজনের কাছ থেকে কীরকম ইমোশনাল ব্যাকআপ পাচ্ছেন। নাম্বার 2 সেটা হলো যে আপনার ফ্যামিলিগত কীভাবে কেমন ইমোশনাল ব্যাকআপ পাচ্ছেন, রাইট? নাম্বার 1 যদি আমি কথা বলি সেটা হলো যে অবশ্যই রেসিজমের কথাটা চলে আসবে। দেখেন রেসিজম জিনিসটা তো সব জায়গায় আছে, জার্মানিতেও আছে, আপনি যদি ইউএসএ যান ইউএসএতেও আছে, আপনি যে কোনো জায়গায় যান আপনি আনসার্টেনিটি এই রেসিজমের যে সার্টেনিটি আনসার্টেনিটিটা অলওয়েজ পাবেন। কথা হচ্ছে যে আপনি সেটাকে কীভাবে ডিল করতে পারেন। লাইক অনেকে যেমন ডিল করতে পারে না, অনেকে যেমন খুব কষ্ট পায়, অনেকে খুব তাড়াতাড়ি মনে করেন যে ওকে তাকে রেসিস্ট কমেন্ট করা হয়েছে, বাট অনেকে আবার চিন্তা করে ওকে যা বলছে ডাজেন্ট ম্যাটার, আমার ওর সাথে আর কোনো দেখাও হবে না, বাট এরকম কোনো একটা কিছু, ঠিক আছে? বাট রেসিজম স্টিল এক্সিস্ট, রাইট? তো জার্মানিতেও আছে, ইউএসএতেও আছে, এবং এটা ইমোশনালি বেশ ব্যাকফায়ার করে আমার কাছে মনে হয়। আপনি যখন দেখবেন যে কোনো একটা কাজ করতে গেছেন যে জায়গায় আপনাকে মনে হয়েছে যে আপনি মানুষজন নাক ছিটকাচ্ছে, লাইক একটু ভালোভাবে দেখতেছে না, সো দ্যাট ইজ নট আ গুড ফিলিং। তো আমার মনে হয় যে এই ইমোশনাল আনসার্টেনিটিটা অনেক বেশি কাজ করে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি খুব ভালোভাবে হ্যাম্পার করে কিন্তু লাইফটা। সো এটাকে খেলা নিলে চলবে না, এবং এটা আসে মেনেই আপনাকে কিন্তু প্রবাস জীবনের কথা চিন্তা করতে হবে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি যেটা বলছি এটা হলো পুরোপুরি আপনার যে কোনো প্রবাস জীবনের ক্ষেত্রেই হতে পারে। এটা নট লাইক আপনার জার্মানির ক্ষেত্রেই বলতেছি আমি, এমন না, এটা সব জায়গার পার্সপেক্টিভে আমি বলতেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলতে পারি সেটা হলো যে ইমোশনাল আনসার্টেনিটির মধ্যে লাস্ট স্টেপ হলো ফ্যামিলি থেকে আপনি ইমোশনাল ব্যাকআপটা কেমন পাচ্ছেন। দেখেন ফ্যামিলির কাছে বা সন্তানের কাছে একটা ফ্যামিলির অনেক বেশি এক্সপেকটেশন থাকে, ফ্যামিলির বাবা মায়ের এক্সপেকটেশন থাকে, ভাই বোনের এক্সপেকটেশন থাকে। ইভেন আমরা যদি বাংলাদেশের সার্কামস্টেন্সের কথা চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি চাচা চাচি, ফুপা ফুপি, মাসি মেসো সবার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে। কারণ চিন্তা করে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয় যে প্রবাসী হওয়া বা বিদেশে আসা এটাকে বেশ গ্লোরিফাই করা হয় মানে বাংলাদেশে ওই যে সেট আপ একটা যে চিন্তাধারা যে ওকে ঠিক আছে ও যদি বিদেশ যায় তাহলে ওর প্রচুর টাকা হবে। সো এই মেন্টালিটিটা থেকে একটু বের হয়ে আসা উচিত, বিকজ এই মেন্টালিটিটা আসলে একজন প্রবাসীকে কিন্তু বেশ পরিমাণ চাপে ফেলে দেয়। কারণ দেখেন আপনার যদি প্রথম থেকে যদি চিন্তা করি যে জবের যদি আনসার্টেনিটিটা থাকে ওটা একটা মেন্টাল প্রেশার, জব যদি চলে যায়
দেন মানুষ কি বলবে, এটা কিন্তু এখনও আমরা চিন্তা করি বাংলাদেশের মানুষ কি চিন্তা করবে, রাইট? বাট এটা আসলে হওয়া উচিত না আমার কাছে যেটা মনে হয়। এবং এই যে ইমোশনাল যে কি বলবো, যেই যেই আনসার্টেনিটিটা আমাদের উপর তুলে দেওয়া হচ্ছে প্রবাসীদের উপরে, এটা আসলে তুলে দেওয়া উচিত না, বাট এটা দেয়। সো এটা আপনি যেভাবে যতভাবে মিনিমাইজ করতে পারবেন মিনিমাইজ করবেন, দ্যাট উইল মেক ইউর লাইফ ভেরি ইজি। বাট এই আনসার্টেনিটিটা কিন্তু অনেক অনেক কাজ করে। তো এই যে হলো এই 4টা আনসার্টেনিটি, আমার কাছে যেটা মনে হয় যে প্রবাস জীবনে বেশ কঠিন জীবনযাপনের জন্য দায়ী হতে পারে, এবং এই আনসার্টেনিটিগুলো আপনাকে আসলে মাথার মধ্যে রেখেই দেন ইউ নিড টু মুভ অন। সো আমার মনে হয় যে এগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত, এবং চিন্তাভাবনা করেই আমার মনে হয় যে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি এই প্রেশারটা খুব বেশি পরিমাণে গিলে ফেলেন দেন এটা কিন্তু বমি হয়ে যাবে। সো যেটা বললাম সেটা হলো যে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে এই আনসার্টেনিটিগুলো নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করতে এবং মেন্টালি একটু প্রিপেয়ার হতে। তো এই হলো আমার মোটামুটি আজকের ভিডিও। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। লাইকটা করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট, এবং চেষ্টা করবো যে আমি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে না হলেও অ্যাটলিস্ট মাসে এখন অ্যাটলিস্ট 2টা ভিডিও দেওয়ার। এবং আস্তে আস্তে আমি এটাকে আরও কীভাবে, বিকজ আমি নিজে গতকালকে চিন্তা করছিলাম যে আমার চ্যানেল লাইক 17,000 সাবস্ক্রাইবার, রাইট? ইটস নট আ স্মল নাম্বার। তো অনেকে এক্সপেকটেশন নিয়ে থাকে, অনেকে ভালো ভালো ভিডিও নেওয়ার চিন্তা করতে থাকে। তো একটা মানে অলরেডি গ্রোন আপ একটা চ্যানেলকে আমি কেন নষ্ট করবো? সো আমি সেই জন্য চিন্তা করলাম যে না, লেটস মোটিভেট মাইসেলফ অ্যান্ড লেটস ডু ইট। তো এই জন্য আবার ব্যাক করা এবং আবার শুরু করা। তো হোপফুলি নতুন নতুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হবো। তো হোপফুলি আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকবেন। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। চাও।